আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস অ্যাঞ্জেলেস। আচ্ছা ইসমাইল সাহেব, অনেকদিন পরে আপনার সাথে কথা। পদ্মা সেতু নিয়ে একটা সমস্যা হয়েছে। পদ্মা সেতু তো ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করবে, এটা একটা চুক্তি হয়েছিল বাংলাদেশ সরকারের সাথে। তারা একটা প্রজেক্ট দিয়েছে, প্রজেক্টে মিনিস্টার যে আছেন বর্তমান এবং প্রাইম মিনিস্টার সহ 10% অ্যাড করেছেন, ভ্যালু অ্যাড করেছেন, এবং বলা হয়েছিল যে 10% আমাদের দিতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক ইন্টার প্রজেক্টটা রিজেক্ট করে দিয়েছে বলে প্রচারণা। আচ্ছা, এখন শেখ হাসিনা এবং তার দল বলছে যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দরকার হয় না, আমরা নিজেদের টাকা দিয়ে এটা করবো। এটি একটি ভুল সিদ্ধান্ত। কারণ আপনার দেবপ্রিয়ের বক্তব্য শুনেছেন আপনারা, এবং গত তত্ত্বাবধায়ক সরকারের আমলের যে অর্থমন্ত্রী এজাজুল হক, ওনার বক্তব্য আমরা শুনেছি। আমরা অর্থমন্ত্রীর এই ব্যাপারে আমাদের দ্বৈত ভূমিকা। অর্থমন্ত্রী কিন্তু সরাসরি হাও করছেন না, নাও করছেন না। প্রশ্ন হচ্ছে, পদ্মা সেতু একটা বিশাল প্রজেক্ট, এবং এই ধরনের একটি প্রজেক্ট যখন কোনো একটা দেশে হয়, তখন সেখানে এই প্রজেক্টের সাথে আরো সাইমালটেনিয়াসলি অন্য প্রজেক্টগুলো অ্যাড হয়। কিন্তু যখন একটি বড় প্রজেক্ট হয়, অধিকাংশ সময় এই লেনদেনগুলো হয় আন্তর্জাতিক মানের ডলারে। তো এখন এটা ডলারে যখন পে করা হবে, একজন এক্সপার্টকে যখন ডলারে টাকা দেওয়া হবে, এবং অনেক ধরনের মাল ম্যাটেরিয়াল যেগুলো বিদেশ থেকে যাবে সেগুলো যখন ডলারে পে করতে হবে, তাহলে এই যে ডলারের কনভার্সনটা চলবে, তাতে বাংলাদেশের রাজস্ব অবস্থার মধ্যে বিরাট ঝুঁকি পড়বে। বলা হচ্ছে যে পাবলিক ফান্ড থেকে আনা হবে। এখন পাবলিক মানি কোনোটাই কিন্তু বসে নাই। পাবলিক মানি হয় আমার রিয়েল এস্টেটে আছে, অথবা আমার ফ্যাক্টরিতে আছে, অথবা আমার ব্যাংকে আছে, অথবা আমার চকবাজারে আমার ব্যবসাখানায় আছে। কোনো পাবলিক মানি কিন্তু কোনো তোষকের নিচে টাকা নাই যে অচল টাকাকে আমরা এখানে টাকা বানিয়ে তারপর আমরা ডলারে কনভার্ট করব। যখন বাংলাদেশের পেটের ভিতর থেকে এতগুলো টাকা বেরিয়ে আমেরিকায় আসবে কিংবা অস্ট্রেলিয়া যাবে, বাংলাদেশের সেই প্রজেক্টগুলো সব থমকে যাবে। এটা কখনোই বাংলাদেশের অর্থায়নে এটি সম্ভব নয়। এটি হচ্ছে বাংলাদেশকে পঙ্গু করার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে অস্থিতিশীল। আমি মনে করছি এটি হচ্ছে একটি রাজনৈতিক বক্তব্য, মানুষকে উজ্জীবিত করা, উদ্দীপ্ত করার জন্য এই কথাটি বলা যায় যে হ্যাঁ, আমরা পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নে করব। এটা বলে আপাতত বাইপাস করার জন্য অনেকে বলছে এটাকে নির্বাচনী সেতু বলা হচ্ছে, এটা বলা যায়। কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশের টাকা দিয়ে বিরোধী দলের নেত্রীর সাথে আমরা যোগাযোগ করতে সমর্থ হয়েছি। উনি বলেছে যে এটা আমি মনে করি না যে বাংলাদেশের আভ্যন্তরীণ টাকা দিয়ে, আমি খালেদা জিয়ার কথা বলছি, আভ্যন্তরীণ টাকা দিয়ে এটা সম্ভব। আর সম্ভব হলে কি করার দরকার কি? আমরা যদি এইট পাচ্ছি তাহলে সেটা দিয়ে করাই তো দরকার। আর উনি এও বলেছেন যেটা চাঁদাবাজির একটা নতুন ফর্মুলা বের করছেন, যারা অসাধু ব্যবসায়ী, অসাধু মন্ত্রী মিনিস্টার, তারা তাদের টাকাটা বানানোর কোনোভাবে ছাড়তে চান না বলে এটা করছে নাকি। এখন ভিতরের টাকা দিয়েও যদি অসাধ্য লোকজন টাকা মেরে খায়, তাহলে যা হবে বাইরের টাকা দিয়ে একই তো হবে, একই হবে। কিন্তু না, এখানে একটা কথা আছে। আপনি যখন বাইরে থেকে সাহায্যটা পাচ্ছেন, তখন অথবা আপনাকে লোনে টাকাটা নিচ্ছেন, আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে কত? 1 to 5%, ম্যাক্সিমাম 10% ইন্টারেস্ট আপনি দিচ্ছেন। না 1 পয়েন্ট সাম আপনি ধরেন না 10% আপনি ইন্টারেস্ট দিচ্ছেন। সমস্ত চুরি, রাহাজানি, বাটপারি, কমিশন ইত্যাদি মিলেও ধরেন আপনি 10%, আপনি 1 টাকা 10 পয়সা আপনি দিচ্ছেন। এই যে বিদেশি টাকা, বিদেশি বিনিয়োগটা একটা বিশাল বিনিয়োগ। আপনি বিনিয়োগের জন্য সারাদিন চেঁচাচ্ছেন, বিনিয়োগ চাই, বিনিয়োগ চাই, বিনিয়োগ চাই। এই যে পদ্মা সেতুর নামে একটা বিশাল অর্থ বিশ্ব ব্যাংক থেকে আমাদের ব্যাংকে যাবে, আমাদের দেশে যাবে, এই যে বিশাল এক বিশ্বায়ন হচ্ছে, অর্থায়ন হচ্ছে, এই অর্থায়নটাকে আপনি স্টপ করে দিয়ে বাংলাদেশের টাকা আপনি কনভার্ট করে আপনি বিদেশিকে দিচ্ছেন। পদ্মা সেতু আপনি কি দিয়ে বানাবেন? পদ্মা সেতু আপনি তো বাঁশ দিয়ে বানাতে পারবেন না। আপনাকে তো সমস্ত প্রযুক্তি, সমস্ত মেধা, ব্রেন প্লাস আপনার যে ইকুইপমেন্টস আপনাকে বাইরে থেকে নিতে হচ্ছে। আপনাকে বিশাল ক্রেন ব্যবহার করতে হবে, আপনাকে বিশাল ড্রেজিং কোম্পানি ব্যবহার করতে হবে, আপনাকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। এই সমস্ত ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের 80% ইকুইপমেন্টস and 80% টেকনিশিয়ান ইজ ফ্রম ফরেন কান্ট্রি।
and you have to pay them foreign currency. Right. তার মানে বাংলাদেশের তহবিলকে খালি করে আপনি বাইরে টাকাটা কনভার্ট করে পাঠাচ্ছেন, কনভার্সনের সময় টাকা লস হচ্ছে, Right. বিদেশিদেরকে এবং বিদেশি ইকুইপমেন্টসকে পাঠানোর সময় টাকা লস হচ্ছে। এই পুরা লসটাকে আপনি কেন এটা নষ্ট করতে যাবেন, যেখানে আপনি এবং আপনার প্রচার যন্ত্র প্রত্যেক দিন আপনার প্রপাগান্ডা করছেন, আসেন বিনিয়োগ করুন, আসুন বিনিয়োগ করুন, আসুন বিনিয়োগ করুন। এই বিনিয়োগ ব্যবস্থার মধ্যে যখন বিশ্বব্যাংক অলমোস্ট রেডি টাকাটা দেওয়ার জন্য, গত সপ্তাহের রিপোর্ট হচ্ছে বিশ্বব্যাংক বলছে যে আমরা চাইলে আবার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারি। তার মানে মন্ত্রী একটু বলুক যে 10% কমিয়ে দিয়ে নিয়ে আসলেই তো আপনি আপনি দেখেন এই গভর্নমেন্ট পাবলিক গভর্নমেন্ট, কিন্তু এই গভর্নমেন্ট অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন যেগুলো সম্বন্ধে তাদের বাস্তব অভিজ্ঞতা কম। হ্যাঁ। যেমন ঘড়ির টাইম চেঞ্জ করেছেন প্রথম দিকে, এখন ঠিক হয়ে গেছে। আপনার খেয়াল আছে? ঘড়ির টাইম চেঞ্জ করে স্কুলের বাচ্চাদের একটা টাইম, অফিসের একটা টাইম, এই টাইমের একটা হেরফের করতে গেছিলেন, একটা ডিজিটাল টাইম আর একটা বাংলাদেশ টাইম। এটা ফেল করছে প্রজেক্টটি। কাজে ছোট দেশে টাইম চেঞ্জ করবে এতটুকু দেয়, সেটা গ্রিনউইচ টাইম স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করা যাচ্ছে না। কাজে কতগুলো ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো। ফাগুন রজনী ফুরায়ে যায়, ফাগুন রজনী ফুরায়ে যায়, লাইলি হাসিয়া কয় হায় 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 ফাগুন রজনী ফুরায়ে যায়, হায় ফাগুন রজনী ফুরায়ে যায়। মজনু কাদিয়া কয় হ্যাঁ ফাগুন রজনী ফুরায়ে যায়, ফাগুন রজনী ফুরায়ে যায়, লাইলি হাসিয়া কয় হায় 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 ফাগুন রজনী ফুরায়ে যায়, হায় ফাগুন রজনী ফুরায়ে যায়। শ্রী ফরহাদ বলে কত না কৌশলে, কত না চলে বলে এসেছি খেজুর তলা, রাধা কৃষ্ণ রে বলে একই নতুন চলে, আমায় নিলে তুমি কদম বোতলা, হায় 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 ফাগুন রজনী ফুরায়ে যায়, ফাগুন রজনী ফুরায়ে যায়, হায় 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 ফাগুন রজনী ফুরায়ে যায়। লাইলির প্রেমে মজনু পাগল, মজনুর প্রেমে লায়লা লায়লা, মজনুর প্রেমে লায়লা, রাধা কৃষ্ণ শ্রী ফরহাদ একে অন্যতে আওলা, ওলা একে অন্যতে আওলা, হায় 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 ফাগুন রজনী ফুরায়ে যায়, ফাগুন রজনী ফুরায়ে যায়। মজনু কাদিয়া কয় ফাগুন রজনী ফুরায়ে যায়, ফাগুন রজনী ফুরায়ে যায়। এটা সোজা হিসাব করি। সরকার, বিরোধী দল, দেশীয় এক্সপার্ট এবং আমাদের সমস্ত বুদ্ধিজীবী মহল এ ব্যাপারে
সোচ্চার হবেন। আমরা মনে করি পদ্মা সেতু বা এই জাতীয় বড় প্রকল্পের জন্য ওয়ার্ল্ড ওয়াইড আমরা কাজ করে আমরা বিশ্বব্যাংকে তৈরি করেছি। বিশ্বব্যাংকের কাজ এই নয় যে সে বিশ্বব্যাংক গ্রামীণ ব্যাংকের কাজ করবে, না তার কাজ বড় বড় জায়গায় ফাইন্যান্স করে জিনিসটা কাজটা। এখন যদি হঠাৎ করে গ্রামীণ ব্যাংক বলে যে আমি বিশ্বব্যাংকের মতো ফাইন্যান্স করব, তাহলে গ্রামীণ ব্যাংক আর বিশ্বব্যাংকের দুটো ভিন্ন ক্যারেক্টার। বিশ্বব্যাংকের কাজই হচ্ছে এই জাতীয় বড় প্রজেক্টে অর্থায়ন করা, আর গ্রামীণ ব্যাংকের কাজই হচ্ছে একটা গৃহস্থ মহিলাকে 50,000 টাকা ধার দেওয়া, সে কুলা বা সে ভাতের হাঁড়ি তৈরি করবে, এটা হচ্ছে তার কাজ। তাহলে আপনি কি কনক্লুডে কি বলতে চান? আপনি কি বলতে চান যে বিশ্বব্যাংকে আবার ডেকে এনে, আর তাছাড়া করাপশনের একটা ব্যাপার আছে, এটা বিশ্বব্যাংক সারা পৃথিবীতে উন্মুক্ত, কাজে বিশ্বব্যাংকের যদি কোথাও সন্দেহ থাকে বিশ্বব্যাংকের সে বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া যে যদি অতীতে হয়েও থাকে এটার কোনো ভিত্তি নাই। এবং আমরা এখন, আমি প্রধানমন্ত্রী বা আমি এখন সড়ক মন্ত্রী অথবা আমি এখন যোগাযোগ মন্ত্রী, আমি এটাকে টেক কেয়ার করতে চাই ক্লিয়ার ভাবে। বিশ্বব্যাংক আসতে বাধ্য, বিশ্বব্যাংকের কাজই হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে। আপনি মনে করেন না যে আভ্যন্তরীণ টাকা দিয়ে পদ্মা সেতু করা ঠিক হবে? ইভেন্ট করা তো যাবেই না, নাম্বার 1 করা সম্ভব না। নাম্বার 2 হচ্ছে যে করতে যাওয়াটা হবে একটা বড় বোকামি আমার রাষ্ট্রের জন্য, কারণ ওই ফরেন কারেন্সি চলে যাবে, প্রচুর ফরেন কারেন্সি আমার বিনা কারণে বিনা অজুহাতে চলে যাচ্ছে। এই যে অজুহাতে চলে যাবে, যেখানে আমি প্রতিদিনই আমি বলতেছি বিনিয়োগ করো বিনিয়োগ করো বিনিয়োগ করো, আমার দেশে বিনিয়োগ মানে আমার দেশের সম্পদ বাড়বে। সম্পদ বাড়ার ক্ষেত্রে আমি কেন সম্পদটাকে নষ্ট করব? এটি তো সম্পদের নষ্ট হচ্ছে, যে সম্পদ ইয়ে হবে না। বিশ্বব্যাংক যদি আমাদের দেশে অর্থায়ন করে তাহলে আমাদের দেশের লোকরা যে পরিমাণ কাজ পাবে, আমাদের দেশীয় টাকায় যদি এই ব্রিজটি নির্মিত হয় তবু সেই লোকগুলোকে লাগবে। এটা এই নয় যে শুধুমাত্র আমাদের দেশীয় লোক দিয়ে কাজ হবে এবং শুধুমাত্র প্রফেসর আনু মোহাম্মদের সাথে আমার কিছু দ্বিমত হয়েছে। আনু মোহাম্মদ বলেছিলেন যে সমস্ত এক্সপার্ট আমাদের দেশেই আছে, তাই আমি ওনাকে বলেছিলাম যে এক্সপার্ট বড় কথা না, ম্যানেজমেন্ট একটা বড় জিনিস। আমরা ইন শর্ট যেটা মনে করছি সেটা হলো কি যে আপনি সাপোর্ট করেন না বাংলাদেশ নিজস্ব টাকা দিয়ে। এটি হবে আত্মহত্যার স্বামী, আত্মহত্যা, বাংলাদেশের আত্মহত্যার স্বামী। বাংলাদেশ যদি তার নিজস্ব অর্থায়নে এটি করে এবং বিশ্বব্যাংকে পাশ কাটিয়ে, তাহলে এটি হবে বাংলাদেশের জন্য আত্মহত্যার স্বামী। আসি বলে গেল বন্ধু আইলো না, আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না। যাইবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না, যাইবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না। আসি বলে আশাতে নহিরাশা হইলাম, আশায় আশায় মন বান্ধিলাম, আশাতে নহিরাশা হইলাম। বাটাতে পান সাজায় খাইলাম বন্ধু এসে খাইল না, বাটাতে পান সাজায় খাইলাম বন্ধু এসে খাইল না। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না। সুজন বন্ধুরে চাইলাম, মনে বড় ব্যথা পাইলাম, সুজন বন্ধুরে চাইলাম, মনে বড় ব্যথা পাইলাম। আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইল না, আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইল না। ভুলবো তারে কেমন করে, সেই আশাতে যাব মরে, ভুলবো তারে কেমন করে, সেই আশাতে যাব মরে। আসে যদি মারার পারে করি মে তো পাইল না, আসে যদি মারার পারে করি মে তো পাইল না। আসি বলে গেল বন্ধু আইল না গো, আসি বলে গেল বন্ধু আইল না। যাইবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না, যাইবার কালে
10টি চলচ্চিত্র বানিয়েছেন, সবগুলো অসাধারণ। তো বাংলা সাহিত্যে এরকম একজন সক্রিয় সব্যসাচী লেখক খুব কম। তিনি প্রবন্ধ রচনা করেছেন, তাও গল্পের মতো মনে হয়। চলচ্চিত্র তৈরি করেছেন, দেখে মনে হয় করে বাস্তব চিত্র দেখছি। নাটক রচনা করেছেন, নাটকগুলো আপনি দেখে হাসতে হাসতে আপনার সমস্ত দিনের ক্লান্তি দূর হয়ে যাবে তার একটা নাটক যদি আপনি দেখেন। কালকে চ্যানেলে একটা নাটক দেখিয়েছিল এবং সেখানে মানুষ ইঞ্জিন হয়ে যায়। তা আমি তো কয়লার ইঞ্জিন হয়ে যাবে, এখানে যেতে পারি না। তাহলে কি করতে হবে? তাহলে তুমি একটা ইয়ে করো, রেল লাইন দিয়ে তো রেলগাড়ি যায়, তো আমি তো কয়লার ইঞ্জিন, একটা রেল লাইন তৈরি করো। তো বাঁশ দিয়ে রেল লাইন তৈরি করছে, তার একটা খাদেম আছে বা তার একটা চামচা আছে, সে বাঁশ দিয়ে তৈরি করেছে। সে তখন বাঁশ দিকে সে ওই রকম সাউন্ড করতেছে, হু কু ঝিক ঝিক, কু ঝিক ঝিক, কু ঝিক ঝিক। সে এখন যাচ্ছে। হ্যাঁ, এই পাগলামি করে সে শেষ পর্যন্ত মেয়ের জামাইকে, ডাক্তারকে, সবাইকে বাধ্য করলো যে না, আমার বাড়িতে থাকো, এখানে খাওয়া দাওয়া করো, একসাথে বসে আমরা খাবো সবাই, তাহলে আমার পাগলামি থাকবে না। এই যে মানে তার হুমায়ুন আহমেদের যে রসবোধ, গ্রামীণ জীবনকে প্রাণবন্ত করার, এরকম কয়জন, মানে আজকে ভাবতে অবাক লাগে। এই হুমায়ুন আহমেদ তিনি যখন আপনার লস এঞ্জেলসে আসছিলেন, আপনার খেয়াল আছে, আমরা সবাই মিলে তাকে রিসেপশন দিয়েছিলাম। হুমায়ুন ভাই, আপনার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি বাংলা সাহিত্যের এমন একটা পর্যায়ে বাংলাদেশিদেরকে নিয়ে গিয়েছেন যেটা পশ্চিমবঙ্গের লোকরা বাধ্য হয়েছে বলতে যে না, বাংলাদেশ এক ক্ষণজন্মাদের দেশ, যেখানে সুনীল, শীর্ষেন্দু, সমরেশ বসু, একচেটিয়া, শঙ্কর, নিহারঞ্জন, একচেটিয়া মার্কেট। সে মার্কেটের মধ্যে একমাত্র হুমায়ুন আহমেদ একাই দৌড়ে সকলকে পাস করে সকলের বই বিক্রি হয়, তার একা তার এত বই বিক্রি হয়। এবং তরুণ সমাজ আপনাকে টেলিফোন করে বলবে যে হুমায়ুন আহমেদের ওই বইটা পড়ো বা হুমায়ুন আহমেদের ওই চরিত্রটা জানো। মিসির আলী বলে তিনি একটা চরিত্র তৈরি করেছেন যেটা বাংলা সাহিত্যের কোথাও পাওয়া যাবে না। মিসির আলী হচ্ছে অন্ধকারে বসে থাকে। মিসির আলী হচ্ছে একটা লোক, যে লোকটার মৃত কিন্তু তার আত্মা ঘুরে বেড়াচ্ছে সব। বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আমাদের প্রিয় লেখক, আমাদের বন্ধু, আমাদের শিক্ষক, তিনি বিজ্ঞানের শিক্ষক, সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষক ছিলেন এবং তিনি অসাধারণ আড্ডাবাজ, এবং যে কোনো বিষয়ের উপর তিনি আড্ডা দিতে, বক্তব্য রাখতে তিনি পারঙ্গম ছিলেন এবং খুব সুন্দর করে তিনি বিষয়টাকে উপস্থাপন করতেন। এবং আমার খুব মনের দিক থেকে আমি খুব অসুস্থ ফিল করছি, আমিও খুব মনের দিক থেকে আমি খুব দুঃখ ফিল করছি। কারণ ওনার সাথে আমার কিছু কথাবার্তা হয়েছিল এখানে যখন এসেছিলেন। ওনাকে আমি তীক্ষ্ণ কিছু প্রশ্ন করেছিলেন, আপনি বাংলা সাহিত্যটা 12টা বাজাচ্ছেন কেন? আগে তো দাদা 12টা বেজেই ছিল, আমি না 15 মিনিট বাজিয়েছি। এই যে রসবোধ, উনি কিন্তু রাগ হন না, বললে আপনি এই চাকর বাকরদের নিয়ে এসে সামনে নিয়ে আসছেন, এদের নিয়ে নায়ক নায়িকা কয় চাকর বাকরের সংখ্যা বাংলাদেশের বেশি না আমার মতো লোক বেশি, কিন্তু তার বেশি লোকের জন্য তাদের সাহিত্যটাই করতে হবে, আমার সাহিত্য করলে তো লাভ হলো না কিছু, আমার সাহিত্য তো আপনারা করেন, আমি চাকর বাকর নিয়ে থাকি। এই যে তার যে কথার যে ভঙ্গিমা, সে কিন্তু অফেন্ডেড ফিল করে না। আমি বলি আপনি কি মনে রাগ করছেন? করেন না, এই জাতীয় প্রশ্ন তো আমি সবসময় শুনে থাকি, রাগ করার কিছু নাই। ওই যে অর্থহীন সেটা বলছিল, কি ওটার নাম কি ছিল, 7 নম্বর বিপদ সংকেত, এটা ই ছিল না নাটক। আমি তো জিজ্ঞাসা করলাম অর্থহীন নাটক, ওইটা অর্থহীন কোনো অর্থ পাইনি। আমাকে চ্যানেলে পয়সা দেওয়ার কথা ছিল, যে পয়সা দিয়েছে 4টা বেশি খরচ হয়ে গেছে, অর্থহীন নাটকই তো হইলো। অর্থ না পেলে কি অর্থ, এই যে কথাটাকে ঘুরিয়ে উনি একটা অর্থ বোধ করে দিলেন যে অর্থহীন মানে আমি অর্থ পাইনি, অর্থ মেক করতে পারিনি, আমি আমার কলা কৌশলী যথেষ্ট পয়সা দিতে পারিনি, চ্যানেলে যে পয়সা যে ওতে অর্ধেক খরচ হয়েছে, বাদ বাকি অর্ধেক আমার ধার দেনা করতে হচ্ছে, নাটকটা অর্থহীন হয়ে গেল না? সবচেয়ে মজার ব্যাপার, আপনি ওই তার মিটিংটা শুনেছেন যে এরকম লোকের বিরুদ্ধে বাংলাদেশের হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে 3টি মামলা এখনো চলমান, যেগুলোতে উনি ফাইট করতেছিলেন। যাই হোক, সে সমস্ত তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এটা দুঃখজনক, এটা নির্বুদ্ধিতার পরিচয়। বিশেষ করে হুমায়ুন আহমেদের মতো লেখক, যিনি সত্যিকার অর্থে বাংলা জাতিকে, বাংলাদেশিদেরকে একটা লাইমলাইটে নিয়ে এসেছে। আর পশ্চিমবঙ্গের দাদা ওদের একটা সমস্যা ছিল, তারা মনে করতো দুই বাংলার লোক লেখাপড়া জানে না, লেখক নেই।
সময় কিন্তু প্রমাণ করেছে সমস্ত লেখক যা বিক্রি হয় তার চেয়ে ডবল বিক্রি হয়, তার চেয়ে বিক্রি হয় বেশি, এবং তার সাহিত্য আধুনিক। এমন নয় যে তিনি সস্তা প্রেমের গল্প লিখছেন বা এমন না, ঘটনা খুব সাধারণ ঘটনাকে অসাধারণ করে তোলে, অসাধারণ করে তার কোনো অসাধারণ ঘটনা কিন্তু না, ঘটনা খুব সাধারণ এবং বিশ্লেষণাত্মক। হ্যাঁ, তারপর তিনি তার একটা আমি ভূতের গল্প, বাচ্চা ভূতের গল্প, ছোটবেলা বাচ্চা ভূত একটা চমৎকার ক্যারেক্টার ছিল। সে বাচ্চা ভূতটা একজনে পাইছে, পাওয়ার পর তার ভিতরে একটা শক্তি তৈরি হয়েছে। তো এখন সে বাচ্চা ভূতের কাছে প্রার্থনা করছে যে আমি যাতে আগামীকাল ফুটবল খেলায় জিতে যাই, এবং পরবর্তীতে সে জিতলো। কিভাবে জিতলো? সে বললো যে বলটা যখন ওই নান্টুদার কাছে গেল, সে বলটাতে কিক মেরে পড়ে গেল। তো রেফারি এসে বলটা হাত দিয়ে ধরলো, ধরে দেখলো বলটা প্রচন্ড গরম, কিন্তু বাচ্চাটা যখন বলটা লাথি মারতে গেল তখন ওই গরম ভূতের কাজ, ভূত যে আছে এবং ভৌতিক ভাবে, হ্যাঁ প্রতিবার জিতে গেল সে। এটা এবার বোঝানোর চেষ্টা করছে একটা বলকে অনেকক্ষণ লাথি মারলে তো এটা গরম হবে। হ্যাঁ, তার মধ্যে যদি কোনো একজন খালি পায়ে লাথি মারতে যায় তাহলে তার পায়ে সে আঘাত পাবে, কিন্তু বাচ্চাটা হয়তো বুট পায়ে ছিল, সে মারছে, তার কাছে ওই আঘাতটা লাগে নাই। সায়েন্স এবং মিথকে একসাথ করে বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি অনেক গল্প রচনা করেছেন। সত্যিকার অর্থে বাংলা সাহিত্যের এক অসাধারণ লেখক, মিষ্টিভাষী লোক। তিনি লস এঞ্জেলসে বেশ কিছুদিন ছিলেন এবং আমরা সেজন্য তাকে অভিনন্দন জানাই। এবং নিউ ইয়র্কে তিনি মারা গেছেন, এবং আমরা মনে করি যে এই লেখক আমাদের বাংলা সাহিত্যের জন্য তার বিয়োগটা একটা অপূরণীয়। আর বয়সও কম, মাত্র 65। এই যা আমাদের সময় যে শেষ হয়ে গেল, এবার তাহলে যাবার পালা। ওটাই শনিবার আবার টিভি খুলুন, দেখুন। আমাদের ভুল ত্রুটি হলে আমাদের জানাবেন, আমরা সংশোধনের চেষ্টায় থাকব। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা রইল। ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী রে গরে রে গরে রে সা নি সা রে গরে রে সা সা রে গা মা গা রে নি সা রে গরে রে সা tere gete dinna da ginda dinna tere gete dinna da ginda
আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমরা কথা বলবো আজকে রফিকুল হক রাজুর সঙ্গে। ওনারা একটা সাকসেসফুল গ্রীষ্ম মেলা করেছেন এবং এই বিষয়ে আজ প্রচুর লোক হয়েছিল এবং সবচেয়ে বড় কথা হলো কি এমন সুন্দর সাজানো হয়েছিল, অপূর্বভাবে সাজিয়েছিল। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আপনি আছেন? কি প্রথমবার গ্রীষ্ম মেলাটা করলেন? না, আমরা 4 বছর আগে একবার করছি, আচ্ছা, এবার 4 বছর পর আবার করলাম। তো নিশ্চয়ই আপনি বন্ধুদের সাহায্য করেছেন। বন্ধুদের নাম বলেন দেখি, কারা কারা ছিলেন? হ্যাঁ, আমাকে বিশেষভাবে সাহায্য করছে বাংলাদেশের রাজু, মামুন ভাই, রেজা, রবি, জনাব হীরা, জনাব সজল, জনাব বাপ্পি, আলী আশরাফ, রুনু ভাই, শাহিন ভাই।